দর্শক আছেন একাত্তরে, চলছে একাত্তর সকাল। চলুন দর্শক জেনে আসি আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এবং আলোচিত সংবাদ। শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। বেপরোয়া গতি, চালকের জন্যই 91% দুর্ঘটনা। সমকাল, এবার বাড়ছে বিদ্যুতের দাম। যুগান্তর, টাকার খনি চট্টগ্রাম কারাগার, চোখের জলে ভাসছে নাটোর। ইত্তেফাক, কমিটি আর না। এই সড়ক দুর্ঘটনা নিয়ে যে কমিটি হয়, তারা বলছে কমিটি আর না, একের পরে কমিটি হয়, কোনো কাজ হয় না, সেটি তারা বলছে ইত্তেফাক। তারপরে আছে কালের কণ্ঠ, 9 মাসে 1000 বেওয়ারিশ লাশ, গুরুদাসপুর বড়াই গ্রামে ঘরে ঘরে কান্না। আলোকিত বাংলাদেশ, আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে। রাজ্য, The Daily Star, death shrouded in question. Financial World Bank project 6.2% GDP growth. দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের সাথে ইস্কাটনের নিজ বাসা থেকে যুক্ত হচ্ছেন কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক সালেহ আহমেদ। সালেহ আহমেদ, আপনাকে স্বাগত একাত্তর সকালে। আপনি জানেন যে আজ জাতীয় নাটোরের দুর্ঘটনার খবরটি জানেন। আমরা যদি বলি যে এটি একটি সামগ্রিকভাবে দুর্নীতির ফসল এই সড়ক দুর্ঘটনা, তাহলে কি একটু বড় অন্যায় হবে? আমরা যদি আপনাকে যদি আমি একটু ব্যাখ্যা করে বলি, চালকের লাইসেন্স দেওয়া থেকে ফিটনেস, সব জায়গায় দুর্নীতি, ট্রাফিক ম্যানেজমেন্টের দুর্নীতি, রাস্তা বানানোতে এক গণহত্যা রূপান্তরিত হয়েছে। ঠিক এই প্রেক্ষাপটে আপনার কাছ থেকে বিশ্লেষণ চাইছি। আচ্ছা, ধন্যবাদ। আমি বলবো জি ধন্যবাদ। আসলে আপনি আজকে জাতীয় সড়ক দিবসে আমি প্রথমেই নাটোরের করেছেন, এটার গুরুত্বর অনুধাবন করার জন্য আমি একটা ডাটা দেই প্রিয় দর্শকদের উদ্দেশ্যে, যে অন্যান্য বিশ্বে প্রতির পরিমাণ যেখানে 3 পয়েন্ট সামথিং, সেখানে আমাদের বাংলাদেশে প্রতি 10,000 গাড়িতে অ্যাক্সিডেন্টের পরিমাণ কারণের জন্য হয় না, শুধু দুর্নীতি, ইনএফিসিয়েন্সি। যখন একটা মহা সংকট তৈরি হয়, তার পিছনে একটা আপনার সর্বধরনের ব্যর্থতা সম্মিলিত ফসল হয় একটা মহা সংকট। সেই সর্বধরনের ব্যর্থতার মধ্যে প্রথম হচ্ছে গিয়ে, আপনি টাচ করেছেন সব কয়টা ব্যাপার, কিন্তু আমি বলবো প্রথম হচ্ছে গিয়ে আপনার যে আপনার সড়কের অব্যবস্থাপনা, এবং ত্রুটিপূর্ণ সড়ক, ত্রুটিপূর্ণ টার্নিং। তার সাথে আছে আপনার গাড়ির ফিটনেস এবং গাড়ির দেশের ড্রাইভারদের কিভাবে লাইসেন্স দেওয়া হয়েছিল। এই সেদিনও আমাদের একজন ডাকসাইটে মন্ত্রী যেভাবে গাড়ির লাইসেন্স দেওয়ার জন্য যেই সমস্ত কর্মকাণ্ড হয়েছিল, তখন প্রচুর আলোচনা হয়েছিল। যে এই যে গাড়ির অব্যবস্থাপনা, ড্রাইভারের অদক্ষতা, রাস্তার ত্রুটিপূর্ণ অবস্থা এবং খুব জড়িত বহু অ্যাক্সিডেন্ট বাংলাদেশে হয়। যারা সড়ক পথচারী থাকেন এবং গরু ছাগল, এগুলোর মুভমেন্টের জন্য এগুলোকে বাঁচাতে গিয়ে একটা ছাগল কিংবা একটা মানুষকে বাঁচাতে গিয়ে 30-40 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই ব্যাপারগুলো আসলে একসাথে জট পাকিয়ে গেছে। এই ব্যাপারগুলো জট পাকিয়ে গেছে টোটাল ইনএফিসিয়েন্সির জন্য। এখন আমি মূল জায়গাটায় আসলাম। এই যে দুর্নীতি দিয়ে আপনার গাড়ি
যারা এই সব কয়টা ব্যাপারকে একসাথে দেখবে, যেটা দেখতে হলে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া আপনি কোন প্রকারে এই সড়ক দুর্ঘটনার হার অন্যান্য বিশ্বের আশেপাশে নিয়ে যাবেন তা আশা করা। সালেহ আহমেদ, আপনি সম্মিলিত রাজনৈতিক সদিচ্ছার কথা বলছিলেন, কিন্তু আমরা দেখছি যারা সড়ক পরিবহনের মালিক, যারা সড়ক পরিবহন শ্রমিকদের সংগঠনের নেতা, তারা মন্ত্রিত্বের পর্যায়ে আছে। আপনার কি মনে হয় যে তাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে দেশে চালকদেরকে কোনো শাস্তি দেওয়া যায় না বেপরোয়া চালানোর জন্য, মালিকদেরকে কোনো আসলে রাজনীতি তারা নিয়ন্ত্রণ করছে না। দুর্ভাগ্যের বিষয় যে আমাদের বাংলাদেশের রাজনীতি আজকে বহুদিন যাবৎ কেন্দ্রীভূত হয়ে গিয়েছে। আমাদের রাজনীতি এবং ক্ষমতা, অ্যাবসলিউট পাওয়ার ইজ অ্যাবসলিউট করাপশন। সবাই জানি আমরা এই কথা। যখন আমাদের পাওয়ারটা অ্যাবসলিউট হয়ে গিয়েছে এবং একক ব্যক্তি তাই বলে, গত কয়েকদিনের নিউজ পেপারে এবং আপনাদের টিভি চ্যানেলে সারাক্ষণ যে স্ক্রোল দেখান, তাতে আমরা যে কয়জন মন্ত্রীর আমলনামা দেখছি এবং তাদের বিরুদ্ধে সরকার কি কি ব্যবস্থা নিচ্ছেন দেখছি। এই ব্যবস্থাগুলো আপনি যেই মন্ত্রীরা মন্ত্রিত্ব চলে গিয়েছে তারপর নিচ্ছেন, কিন্তু যারা এখন আসীন মন্ত্রী, তাদের বিরুদ্ধে যদি এই একই ব্যবস্থা সরকার নিতেন, যে তাহলে আমার মনে হয় মানুষ ওই ড্রাইভার এবং ওই শ্রেণীর যারা কেয়ার করে না, আপনি বললেন যারা সাধারণ মানুষকে কেয়ার করে না, সমাজকে কেয়ার করে না, রাষ্ট্রকে কেয়ার করে না, তাদের ঔদ্ধত্যপনা কমাতে হলে তাদের মূল নেতাকে ধরতে হবে। কিন্তু মূল নেতা যখন আপনার ওই কেন্দ্রীভূত নেতার আশীর্বাদে থাকবে, তখন তো তারা বেপরোয়া হবেই এবং অনবরত এই ধরনের দুর্ঘটনা ঘটবেই। আমি বিশ্বাস করি যে আপনার যে ডাটা আমি দিলাম, সেই ডাটা কোন সরকার, কোন সংশ্লিষ্ট মন্ত্রী এবং যে সমস্ত লোকজনের কর্মকাণ্ডর ফলে এই ডাটার ডিফারেন্স হয় যে 85টা অ্যাক্সিডেন্ট এবং 3টা অ্যাক্সিডেন্ট, আমাদের অবস্থান কত জায়গায়, যেখানে অন্যান্য যে কোনো প্যারামিটারে বাংলাদেশ একটা প্রতিষ্ঠিত দেশ, একটা গড়ের জায়গায় আমরা পৌঁছেছি আমাদের আশেপাশের দেশগুলির তুলনায় এবং বিশ্বের অনেক দেশের তুলনায়। একটা দেশের সূচক, যেই সমস্ত সূচক দিয়ে একটা দেশের অবস্থান মাপা হয়, সেই সমস্ত সূচকে আমরা অনেক ভালো করছি। কিন্তু এই যে ক্ষুদ্র শিক্ষা নিয়েও এই কদিন অনেক কথা গেল। আসলে অল আর কো রিলেটেড, যেখানে শিক্ষার অভাব সেখানেই এই মানুষের মধ্যে যদি আমি সিভিক সেন্স তৈরি করতে না পারি, আচ্ছা সিভিক সেন্স তৈরি করতে হলে বিএনপি বলছিল যে আন্দোলন জমবে, সেই আন্দোলন তারা জমিয়ে ফেলেছে নিজেদের কার্যালয়ের চারপাশে। তো ছাত্র রাজনীতির এই রূপ আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। এই অনুষদে ভর্তি হচ্ছেন, ওইটায় ভর্তি হচ্ছেন, এই যে কৌশল দিয়ে যখন রাজনীতি চলে, সেটা ছাত্র রাজনীতি হোক কিংবা মূল রাজনীতি হোক, এই ছাত্র রাজনীতি যদি ছাত্র রাজনীতির হাতে থাকতো, আজকে যদি ডাকসু ইলেকশন হতো, আজকে যদি সমস্ত কলেজগুলিতে ইলেকশন হতো, তাহলে হু দে আর যারা এই কমিটি করে, ছাত্র রাজনীতির কমিটি তারা করবেন কেন? ছাত্র রাজনীতির কমিটি করবে তো ছাত্ররা। ছাত্র রাজনীতির নির্বাচিত প্রতিনিধি হবেন তো ইলেকশনের মাধ্যমে। কেন আজকে ডাকসু ইলেকশন নাই? কেন আজকে ডাকসু ইলেকশন বন্ধ করে বাংলাদেশের নেতৃত্বের শূন্যতা তৈরি করা হচ্ছে? কারা করছে? অ্যাগেইন কাম টু দ্যাট পয়েন্ট, দ্যাট ইজ ওই যে
কোনো এর আগে যে বিএনপি আন্দোলন করে সাকসেসফুল হয়েছিল সেই আন্দোলন কিন্তু ছিল ছাত্র দলের আন্দোলনের ফসল। তখনকার ছাত্র আন্দোলনের সেই ছাত্ররা ছিল, তখন যারা এখন ডাকসাইটে মন্ত্রীও হয়েছেন, তারপরে সেই ছাত্র দলের ছাত্রত্বের আমাদের ছাত্র রাজনীতিকে নষ্ট করা হয়েছে এরশাদের পতন পরে, 90-এ এরশাদের পতনের পরে। সেই 90-এর সফল গণ আন্দোলন এখনো আমাদের চোখের সামনে জলজল করে ভাসে। দেলোয়ারের উপর ট্রাক চালিয়ে দিল ফুলবাড়িয়ায় স্বৈরাচারী সরকার। সূর্য সেন হলের আমার রুমের পাশে থাকতো। তো সেই যে ছাত্র রাজনীতি আর এখনকার রাজনীতি আপনি দেখেন, এখনকার ছাত্ররা এই যে শিক্ষা ব্যবস্থা নিয়ে এত আন্দোলন গেল, এত কথা গেল, শিক্ষা পাশের হার নিয়ে এত কথাবার্তা হচ্ছে, এই যে সর্বশেষ ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি নিয়ে মন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং অন্যান্যদের মধ্যে যে আপনার কথার মারপ্যাচ শুরু হলো, যে ফাইটটা শুরু হলো, তখনও কিন্তু আমরা একটা ছাত্র সংগঠনকে দেখিনি সোচ্চার হতে বা এটা নিয়ে কথা বলতে। কিন্তু তারা ক্লেম করেন তারা ছাত্র রাজনীতি করেন, সেটি ছাত্রদল বলেন, সেটা ছাত্রলীগ বলেন। আমি বলবো, অসম্মানজনক বলবো, আমাদের জন্য না, অসম্মানজনক বলবো ওই রাজনৈতিক নেতৃত্বের প্রতি যাদের কর্মকাণ্ডের ফলে, যাদের অদূরদর্শিতার জন্য, যাদের অশুভ কর্মকাণ্ডের জন্য আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট বাংলাদেশের ভবিষ্যৎ যারা সেই ছাত্র রাজনীতিকে তারা নষ্ট করে দিয়েছেন। এর জবাব একদিন তাদেরকে জাতির কাছে দিতে হবে। এর জবাব এবং এর খেসারত আমরা পুরো জাতি মিলে দিতে হবে। ধন্যবাদ সালেহ আহমেদ, আপনি ৭১ সকালে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। দর্শক, স্টুডিওতে আমরা ফিরছি আলোচনায় ইলিয়াস কাঞ্চনের সাথে। ইলিয়াস কাঞ্চন, আপনি যে জায়গাটায় বিরতির আগে ছিলেন আমরা রাজনীতি সহ ঘুরে আসলাম, কিন্তু উনি একটি ভ্যালিড পয়েন্টের কথা বলেছেন, যেটা আপনিও বলেছেন যে চালকের শিক্ষাগত যোগ্যতা, চালকের আচরণ এবং যারা তাদেরকে নিয়ন্ত্রণ করে সেই মালিক কিংবা সংগঠন বেপরোয়া, যেটা প্রথম আলোর আজকের শিরোনামটি যে বেপরোয়া গতি এবং চালকের জন্য 91%। তো এইটা কি কোনোভাবে কোনো নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়? এটা অবশ্যই নিয়ন্ত্রণে আনা সম্ভব। কারণ হলো যে আমরা এত কিছু করতে পেরেছি, আমরা 9 মাসে আমাদের দেশ স্বাধীন করতে পেরেছি। দেশে আসলে এই দাবিটা আমরা করে আসছি, এই যে আমাদের নিরাপদ সড়ক চাই থেকে সরকারকে বলে আপনারা ইনস্টিটিউশন করেন, কারণ ইনস্টিটিউশনের মাধ্যমে একটা চালক যখন চালক হয় তখন এবং অনেক কিছু সে তখন জানতে পারে। যে আমাদের চালকরা প্রত্যেক চালকে বলে যে আমরা খুব দক্ষ। এখন এই দক্ষতার মাপকাঠিটা তার মধ্যে যেটা, সেটা কিন্তু এই মানে সে মনে করছে সে এটা দক্ষ, কারণ ধরতে পারলে স্টিয়ারিং ধরে অ্যাক্সেলেটর দাবানোটাই সে মানে এটাকে দক্ষ, এবং জোরে গাড়ি চালানোটাকে সে দক্ষ মনে করছে। এবং প্রায় অনেক সময় সে দুর্ঘটনা ছাড়া যখন মানে চলাফেরা করতে পারছে তখন সে নিজেকে আরো কনফিডেন্সলি সে বলতে পারছে যে আমি দক্ষ। কিন্তু আসলে সত্যিকার অর্থে যে একটা ইনস্টিটিউশনের মধ্যে অনেক কিছুই আপনাকে শেখানো হয়, যেতে আমি বললাম যে গতির যে বিপজ্জনক ব্যাপারটা আপনি বলেছেন, এবং হ্যাঁ, এবং যদি কোথাও বাঁক থাকে সেই বাঁকের মধ্যে একটা সাইন থাকে, যে এই সাইনটার সময় তাকে কি করতে হবে, রোড সাইন এটাকে বলা, বুঝে কিনা সেটা। তারপরে আপনার ওয়েদারও কিন্তু একটা বিষয়, যে কোন ওয়েদারের সময় সে কিভাবে গাড়ি চালাবে, শীতকালে কে কিরকম গাড়ি চালাবে, গাড়ি চালাবে, সন্ধ্যা হলে কিভাবে গাড়ি চালাবে, এই সমস্ত জিনিসগুলো। সিআরপির একটা রিপোর্ট আমরা দেখেছি যে রাত্রিকালীন যে সমস্ত ড্রাইভার থাকেন তারা আসক্ত থাকেন। হ্যাঁ, আসক্ত থাকেন। আরেকটা সবচেয়ে ভয়াবহ যে জিনিসটা আমি রাস্তায় যেটি দেখেছি সেটা হলো যে গাড়িগুলো, বিশেষ করে দেখবেন যে মানে যে সমস্ত গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করে সেই ধরনের গাড়িগুলো দেখবেন ব্যাক লাইট নাই, কিংবা একটা হেডলাইট দিয়ে গাড়ি না, ফিটনেস বলতে কিছু নাই। এখন এই যে গত পরশুদিন যে বড়ই গ্রামে যে এই যে এতগুলি মানুষ মারা গেল, সেখানে গতকালকে আপনার একটা তদন্ত টিম যে কথা বলেছে সেটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যে আপনার একটা বাসের নাকি 1.5 বছর ধরে
তার কোনো লাইসেন্সই নেই। তার লাইসেন্স নেই, তার গাড়ি মানে রাস্তায় চালানো, দুটি গাড়িরই ফিটনেস লাইসেন্স নেই। তো এখন বলেন যে ফিটনেস লাইসেন্স এটা দেখার দায়িত্ব টাকার, এটা প্রশাসনের, হ্যাঁ বিআরটি এর এবং পুলিশের এটা দেখা কথা। 1.5 বছর ধরে এই গাড়িগুলো চলছে, অথচ এগুলো তারা দেখছে না। তাহলে আপনি কি করে আশা করেন যে এই সড়কের মরক থেকে এই আমাদের মানুষগুলোকে আমরা বাঁচাতে পারবো? এবং আমরা যে কয়েকটা কারণের কথা প্রতিদিন শুনি, যে কোনো আপনি যেটা বলেছেন, যে কোনো ঘটনা ঘটার পরে কিছুটা শোরগোল হয়, তারপরে আমরা আবার নীরব হয়ে যাই। এই যে প্রতিদিন যে ছোটখাটো দুর্ঘটনা 1 জন 2 জন 4 জন মারা যাচ্ছে, আমরা নীরব, সেগুলো আমরা কোনো সরু রাস্তা এবং রাস্তায় ডিভাইডার না থাকা, যেটা আপনি নিজে বলেছেন, পুরনো এবং ত্রুটিপূর্ণ যানবাহন, যেটা এই ক্ষেত্রে আমরা দেখলাম, সড়কের বেহাল দশা তো আমরা আলোচনা করেছি, অদক্ষ চালক, ড্রাইভিং পেশার কোনো উৎকর্ষ নাই আমাদের দেশে, অত্যন্ত নিম্ন শ্রেণীর একটি পেশায় পরিণত হয়েছে ড্রাইভিং ব্যবস্থাপনা। এটি আরেকটি বিষয়। সড়ক মহাসড়কে তো নেই বললেই চলে। এবং সড়ক নিরাপত্তা বিষয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনিও বলবেন, সাধারণ সচেতনতাই এখন আর নাই বাংলাদেশে। না, সাধারণ সচেতনতা নেই। এবং বিকল্প যানবাহন, আমরা রেলকে শক্তিশালী করতে পারি নাই, লঞ্চকে করতে পারি নাই, এবং যোগাযোগ আইনগুলো করতে পারি নাই, যার কারণে আজকে অবস্থা হয়েছে। ঠিক এই প্রেক্ষাপটে আপনার সাথে আরেক দফা আলোচনা করব একটা বিরতিতে ফিরে এসে। দর্শক, চলছে 71 সকাল, আরো একটা বিরতি, সাথেই থাকুন।